আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ বিজয় মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউতে এসে সম্মিলিত হবেন। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশ মুক্ত হয় ফ্যাসিবাদের কবল থেকে। শত সহস্র শহীদ আর অযুত মানুষের রক্তের বিনিময়ে আসে গণ অভ্যুত্থান। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন এদেশের নাগরিকরা। মুক্তির জয়গানে মুখরিত হয় ঢাকার রাজপথ। ঐতিহাসিক এই দিনটির বার্ষিকীকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে 36 জুলাই উদযাপনে দিনভর নানা আয়োজনের ব্যবস্থা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে থাকছে মঙ্গলবার বিকেলে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ। বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। জুলাই গণ অভ্যুত্থান দিবসে টঙের গান, সাইমুম শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠী, চিটাগং হিপ হপ হুড, সেজন, শূন্য ব্যান্ড ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আলাদা পরিবেশনা থাকবে। দুপুর 2:25 ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ উদযাপন করা হবে। তারপর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবে সায়ান, ইথুনবাবু, মৌসুমী, সোলস এবং ওয়ারফেস। পরিবেশনা করবে আর্টসেলো। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যায় আবারও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে সংসদ এলাকায়। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে লাখো কণ্ঠে জুলাইয়ের গান, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা গাওয়া হবে। স্পেশাল ড্রোন ড্রামা সহ নানা আয়োজনে মানিক মিয়া এভিনিউ জুড়ে দিনভর থাকবে উৎসব মুখর আয়োজন। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপির 5 সদস্য বিশিষ্ট একটি দল অংশগ্রহণ করছে। সদস্যরা হলেন বিএনপি মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের বরাতে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 5 আগস্ট নিয়ে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এবং যে দল বেশি দুর্বল তাদের বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। গেল 1 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি বলেও জানান উপদেষ্টা। বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্রের সব এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। রকনউদ্দিনের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 1 বছর। এই সময়ে পুলিশ বাহিনীর মনোবল সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছিল এক বড় চ্যালেঞ্জ। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা আসবে তারা যেন যেতে পারে। 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। যেহেতু হয় কি আপনার মানে অস্বীকার করতে উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারিনি। এ সময় তার কাছে প্রশ্ন ছিল রাজনৈতিক দলগুলোকে সরকারের দেয়া নিরাপত্তা নিয়ে। আমরা সবারই সমান এই প্রোটেকশন দিচ্ছি, এই জন্য যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। এটা তো বিভিন্ন এজেন্সি আছে। নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না তার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তবে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বাহিনীতেই তো নির্বাচন হবে আল্লাহ দিবে এবং খুব ভালোভাবে হবে। রকনউদ্দিন,
এনটিভি নিউজ, ঢাকা। জনগণ আর কোনো প্রতিশ্রুতি শুনতে চায় না, এবার দেখতে চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন। তাই জনগণের আস্থায় থেকে জনগণকেও আস্থায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের যুব সমাজকে কর্মমুখী শিক্ষায় দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুললে বেকারত্বের হার কমে আসবে। সোমবার যুবদলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শিরোনামে যুবদলের এই আয়োজন। জুলাই অভ্যুত্থানে সারা দেশে যুবদলের ৭৮ জন শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় উপহার ও সম্মাননা। শহীদ পরিবারের সদস্যদের বসানো হয় মঞ্চে, আর দর্শক সারিতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি নেতারা বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থান এদেশের সবার সম্মিলিত অর্জন। তারা বলেন, অনেকে এখন আবারও নতুন ষড়যন্ত্র করছে। আমরা লড়াই করেছি, আমরা রক্ত দিয়েছি। আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ, ভূখণ্ড দিয়েছিলেন। আমাদেরকে 1975 সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামোর, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। বিএনপির বাইরে বেশ কিছু ষড়যন্ত্র আজকে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে। তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কথামালার রাজনীতি আর নয়, এবার প্রতিশ্রুতি পূরণের পালা। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে। তারেক রহমান বলেন, শুধু জুলাই অভ্যুত্থান নয়, ত্যাগী নেতাদেরও স্বীকৃতি দেবে বিএনপি। শুধু জুলাই আগস্ট না, বিগত 15 বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। বিএনপি জনগণের রায় পেলে যুব সমাজকে কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হবে বলেন তারেক রহমান। আমাদেরকে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনের সময় পঙ্গু হাসপাতালে গিয়ে আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ আহতদের যেন চিকিৎসা দেয়া না হয় এবং ছাড়পত্র না দেয়। সোমবার জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া দ্বিতীয় সাক্ষী এসব কথা বলেন। দ্বিতীয় সাক্ষ্য দেন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান, যিনি গত বছরের 19শে জুলাই রাজধানীর বিজয়নগরে আন্দোলনের সময় বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেন। পরে তৃতীয় সাক্ষী পারভিন তার সাক্ষ্য প্রদান করেন। তিনিও পুলিশের গুলিতে বাম চোখ হারান এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন। 2 সাক্ষী জুলাই হত্যার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন। সাক্ষ্য শেষে তাদেরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। রোববার এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। অ্যাটর্নি জেনারেল সাহেব এবং ল্যান্ডেড চিফ প্রসিকিউটর আব্দুল্লাহ আল ইমরানের হাসপাতালে ভর্তি ছিলেন। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। জুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি সম্পূর্ণ একমত এবং যে কোনো সময় স্বাক্ষর করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, সনদ বাস্তবায়নে বিএনপির অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন, বরং দলটি সর্বোচ্চ সহযোগিতা করেছে। এনসিপির কিছু প্রস্তাবকে রাজনৈতিক অনভিজ্ঞতা বলেও মন্তব্য করেন তিনি। এটা নির্বাচন পেছানোর কৌশল কিনা সেই সন্দেহ প্রকাশ করেন তিনি। আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে বিএনপির দেওয়া সংশোধনী মেনে নেওয়া হয়েছে কিনা এটা পাঠের পর প্রতিক্রিয়া জানানো হবে। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনে 19টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে 7টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি আর 12টিতে একমত হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি এবং রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ বলে আমরা মনে করব। যদি ঘোষণা পরবর্তীতে দেখি তার ব্যত্যয় হয়েছে বা অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে, সেটা তখন দেখা যাবে, এখনই বলার কিছু নেই। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আবির্ভূত হওয়া চাঁদাবাজদের নব্য স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছেন সিবিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সংস্কার থেকে এখন নির্বাচনী ইশতেহারে যাওয়ার সময় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এজন্য সব রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আগামী দিনের অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এনটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এই অর্থনীতিবিদ। আরাফাত ইসলামের রিপোর্ট। গণ অভ্যুত্থানের এক বছর দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সময়ে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে সাফল্য অর্জন করেছে। এখন দেখেন, মূল্যস্ফীতি তো এক ধরনের সহনশীল অথবা ন্যূনতম স্থিতিশীল অবস্থায় এসছে, কোনো কোনো ক্ষেত্রে কমছে। টাকার মূল্যকে যাতে বেড়ে না যায় সেইটা কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। দেখুন কি বিপরীত পরিস্থিতিতে আমরা গেছি এবং ক্রমান্বয়ে আমাদের মজুদ বাড়ছে। সে তো আপনাকে সেই গুণগানটা তো করতে হবে। দেশের ব্যাংকিং খাতে পুরোপুরি সুশাসন না ফিরলেও কেন্দ্রীয় ব্যাংকের নেয়া উদ্যোগে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংকের ঋণ আদায়ের ক্ষেত্রে, অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে খুব বড় সাফল্য আছে আমি বলতে পারবো না। আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রে মালিকানা বদল হয়েছে, তো এই মালিকদের রাজনীতিও আবার আগামী দিনে সংস্কারের পক্ষে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। সেহেতু আমি তো বললাম, এক নিঃশ্বাসে আপনি বলতে পারবেন না ভালো না মন্দ। উদ্যোগ আছে, ফল এখনো আসেনি। অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিতে চাঁদাবাজিকে দায়ী করেন ডক্টর দেবপ্রিয়। এই অর্থনীতি পরিস্থিতি যদি কোনো কারণে জটিল হয়, কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আমি তাদের সুরক্ষা দিতে পারছি না। যদি তাদের প্রতিদিনই চাঁদাবাজির শিকার হতে হয় এবং তাদের এই দৌরাত্ম্যের উপরে থাকে নব্য ব্যক্তিরা, যারা দৌরাত্ম্য করেছে সেই স্বৈরাচারের আমলের বদলে নব্য স্বৈরাচার হিসেবে তারা আবির্ভূত হয়, বা সেই অর্থে এরকম কি বলে এটাকে বিকাশমান স্বৈরাচার হয়, তাহলে তো বড় মুশকিলের কথা। অর্থনীতির গতি প্রকৃতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহার প্রণয়নে গুরুত্ব দেওয়ার কথাও বলেন এই অর্থনীতিবিদ। এখন আমাদের মনোযোগ সংস্কার থেকে নির্বাচনী ইশতেহারে যাওয়ার সময় হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি ভারত। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এটা অবস্থা কিছু না, আপনারা জানেন, আমরা তো এটা কখনোই গোপন করি না। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না।
কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও এখনও কর্তৃত্ববাদী চর্চার অবসান হয়নি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার সকালে টিআইবি কার্যালয়ে কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছরের ওপর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। টিআইবি বলছে, নির্বাচনকালে মব সন্ত্রাস উদ্বেগ তৈরি করছে, আর নতুন রাজনৈতিক দলের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। তামজিদ সুমনের রিপোর্ট। কর্তৃত্ববাদী সরকার পতনের পর 1 বছরের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সাংবাদিকদের কাছে নিজেদের গবেষণা প্রতিবেদন তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও সফলতার বেশ কিছু বিষয় উঠে আসে। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কমিশন গঠন না করার দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি। প্রতিবেদন প্রকাশের পর এর মূল্যায়নে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক সংস্কৃতির কোনো মৌলিক পরিবর্তন হয়নি। দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলছে। রাজনৈতিক দলগুলোতে কার্যকর কোনো সংস্কার হয়নি বলেও উল্লেখ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সরকারের সবচেয়ে দুর্বল জায়গা হিসেবে অভিহিত করে টিআইবি। আগের সরকারকে যেরকম কর্তৃত্ব করার সরকার বলছেন, বর্তমান সরকারকেও সেই নামে অভিহিত করার সুযোগ আপনাদের তৈরি হয়েছে কিনা? কর্তৃত্ববাদ পতনের পর যে সুযোগ সৃষ্টি, বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের একার উপরে দায়িত্ব না। এই কারণে কিন্তু আমরা অন্য অংশীজনকেও কভার করেছি এই প্রতিবেদনে, যে আমরা যাই করি না কেন এই ধরনের কর্তৃত্ববাদের যেন আর বিকাশ না হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়াকে বিব্রতকর বলছে টিআইবি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনের সামনের সারিতে ভূমিকা রেখেছিল তাদের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, যারা আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন, তারাই কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে, যা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করে টিআইবি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সরকার কী ধরনের শর্ত মেনে নিয়েছে সে বিষয়ে উদ্বেগ রয়েছে বলেও মন্তব্য করেন টিআইবি প্রধান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, নিয়মমাফিক প্লটের কিস্তি পরিশোধ না করায় সাবেক রাজুক কর্তৃপক্ষ প্লট বরাদ্দ স্থগিত করে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে খায়রুল হক পুনরায় প্লটটি পুনরুদ্ধারে তৎপরতা শুরু করে। প্রভাব খাটিয়ে 5 লাখ টাকা ঘুষ দিয়েই আবারও নিজের নামে করিয়ে নেন। 30 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও জেনে শুনে সজ্ঞানে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা লাভবান হওয়ার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নাটোরে রেলপথে নাশকতা ঠেকাতে রেল লাইনে পাহারা শুরু করেছে আনসার ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত টিম। সোমবার রাত থেকে রেল লাইনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতার আশঙ্কায় নাটোরের নলডাঙ্গা, মাধবনগর, বাসুদেবপুর, নাটোর, বীরকুটসা রেল স্টেশন এলাকায় রেল লাইনে পাহারা শুরু হয়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, আপাতত 2 দিন বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গতরাতে নলডাঙ্গা উপজেলার মাধবনগর পলাশীতলা এলাকায় রেল লাইনের শেকল ও তালা লাগিয়ে ট্রেন লাইনচ্যুতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 154 শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই অভ্যুত্থান বিরোধী মিছিল থেকে হামলা এবং একটি হলে 4 শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় বরখাস্ত, অপসারণ, অর্থদণ্ড সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর পর্যায়ক্রমে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, শাস্তিপ্রাপ্তদের মধ্যে 59 জন শিক্ষক, 24 জন কর্মকর্তা, 21 জন কর্মচারী এবং 49 জন শিক্ষার্থী রয়েছেন। গত 18ই মে বিশ্ববিদ্যালয়ের 328তম সিন্ডিকেট সভায় জড়িতদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন হয়। কিন্তু 3 শিক্ষক তদন্ত কমিটিকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট পিটিশন করেন।
রোববার পিটিশনটি খারিজ করে দেওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা শুরু হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে জাতীয় রাজস্ব ভবনে 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে সেমিনারে তিনি এই আহ্বান জানান। বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখার পরামর্শ দেন উপদেষ্টা। গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এতে ভুল সংশোধন করা যাবে। এ সময় 2025-26 কর বছরের রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। প্রবাসের খবর। কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী যোদ্ধা হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন ইসাক। অগ্রণী ব্যাংক পিএলসি চান্দিনা শাখার মাধ্যমে দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে কুমিল্লা জেলার দ্বিতীয় রেমিটেন্স যোদ্ধা হয়েছেন তিনি। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 উপলক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেমিটেন্স যোদ্ধা ইকবাল হোসেনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। এ সময় আরও 3 রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদ ইকবাল হোসেন ইসহাক বলেন, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে ব্যবসা করছেন। তার 6টি কোম্পানিতে 4,500 শ্রমিক কাজ করছে। তিনি নিজে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠান। শ্রমিকদেরও তিনি হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে বলেন। ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠিয়ে জেলার দ্বিতীয় সেরা রেমিটেন্স যোদ্ধা হয়েছেন। মালয়েশিয়ার প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন ইসহাক কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশারা গ্রামের বাসিন্দা। চান্দিনার বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকেন এই বিশিষ্ট ব্যবসায়ী। নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ রয়েল মাঝির মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়া শাখা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, রাজধানী কুয়ালালামপুরের বুকেট বিতানের ভিআইপি রেস্টুরেন্টে এই সংবর্ধনা আয়োজন করা হয়। কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়া সভাপতি ইমন হাসানের সভাপতিত্বে ও এনামুল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নড়িয়া ভেদরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। এ সময় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফরিদ আহমেদ রয়েল মাঝি, মালয়েশিয়া বিএনপি সহসভাপতি তালহা মাহমুদ, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, যুবদল নেতা সাইদুর রহমান বাবু, সাইফুল ইসলাম দোয়েল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কদমতলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, জালালউদ্দিন ভুইয়া, মিজানুর রহমান সুমন, মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সংবর্ধিত অতিথি ফরিদ আহমেদ রয়েল মাঝিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার নেতৃবৃন্দ। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট এশিয়া কাপকে সামনে রেখে 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। সবশেষ সিরিজের 16 জন ক্রিকেটার বাদেও ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, খালেদ আহমেদ, নাহিদ রানা। ক্যাম্পে ডাক পেয়েছেন 25 জন ক্রিকেটার। আগামী 6 আগস্ট ফিটনেস ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে ক্রিকেটারদের। 15 তারিখ থেকে শুরু স্কিল ক্যাম্প, 20 তারিখ থেকে ক্যাম্পের বাকি অংশ হবে সিলেটে। এদিকে এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বের 3টি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী 9 সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।